সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক এবং একই সাথে নওরোজের শুভেচ্ছা এবং বিষুবের শুভেচ্ছা। একই সাথে কাকতালীয়ভাবে এইবার এই সবকিছু আসলে খুব কাছাকাছি হয়েছে। এজন্য এবং আমরা সবকিছুই আসলে একসাথেই পালন করছি এবার। কেমন? তো আজকের এই আয়োজনটা এই মজলিসটা আয়োজন করার জন্য অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির যারা ভলান্টিয়ার আছে তাদেরকে ধন্যবাদ। এরকম একটা আলোচনা হওয়ার আসলে দরকার ছিল। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব, রওনক শাহরিয়ার অনেকদিন ধরে বলছিল যে এই বিষয়টা নিয়ে আসলে আমাদের একটু আলোচনা হওয়া দরকার, যে বিজ্ঞানের সাথে যে কালচারের, অ্যাস্ট্রোনমির সাথে যে এই যে কালচারের গুলোর যে সম্পর্ক, যেমন এই যে নওরোজটা আসলে কি, নওরোজের সাথে আসলে ইকুইনক্সের সম্পর্কটা কি, মানে এই সময়ে, মানে ইকুইনক্সের দিনে নওরোজ হচ্ছে কেন, এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করার দরকার ছিল। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হলো যে আমাদের এই আয়োজনটা মূলত করার পিছনে আরো একটি কারণ আছে, যে এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা আসলে একটি বার্তা দিতে চাই, শান্তির বার্তা। আপনারা জানেন যে এখন আহ পারস্য অঞ্চল, যেটা এখন ইরান, সেখানে যুদ্ধ হচ্ছে এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এখন যুদ্ধ হচ্ছে। অ্যাস্ট্রোনমি ফর পিস, এইটা আমি আজকে পোস্টে দেখলাম, আমার কাছে এটা ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে আজকের সেশনের মধ্যে দিয়ে আমরা চাইলে একটা শান্তির বার্তা দিতে পারি গোটা বিশ্ববাসীর কাছে এই সেশনের মাধ্যমে। তো আমি শুরু করি। আমি ইচ্ছে করেছিলাম যে আজকের সেশনটা উৎসর্গ করব ওমর খৈয়ামকে দিয়ে। ওমর খৈয়ামকে উৎসর্গ করতে চেয়েছি এবং তাকে এই অনুষ্ঠানের মধ্যমণি করার আমার ইচ্ছে ছিল। এখন কেন ওমর খৈয়ামকে মধ্যমণি করলাম বা তাকে দিয়েই শুরু করলাম, এর বিশেষ কিছু কারণ আছে। তার মধ্যে একটা বড় কারণ হলো যে ইকুইনক্সের সাথে, মানে ইকুইনক্সের প্রসঙ্গ আসলে আমার পার্টিকুলারলি ওমর খৈয়ামের কথা মনে হয়, বিশেষ করে যখন নরোজের প্রসঙ্গটাও আসে। আহ এখন বর্তমানে ইরানের যে ক্যালেন্ডারটা প্রচলিত আছে, ইরানিয়ান ক্যালেন্ডার, যেটাকে জালালি ক্যালেন্ডার বলে, সেটির মূলত বলা যায় যে হলো আহ প্রবর্তক বলা যায় যে ওমর খৈয়াম। ওমর খৈয়াম এবং তার 8 জন দলের একটা টিম। এটা হলো 1000, আমরা বলছি 80 সালের কথা, অর্থাৎ 1000 বছর আগের কথা আমরা বলছি। সেই সময়ে ওমর খৈয়াম যেটা করেছিলেন, যে এই ইকুইনক্সের দিন থেকে দিন গণনা করা শুরু করেছিলেন। দিন গণনা করা বলতে ক্যালেন্ডারের শুরুটা এই দিন থেকে হয়েছিল, নওরোজের দিন থেকে। এবং নওরোজটা হচ্ছে যে আমরা বাঙালিরা যেমন বাংলা বছরের প্রথম দিন উদযাপন করি, যেটা আমরা পহেলা বৈশাখ বলি, নববর্ষ বলি, ইরানিরা সেটা পালন করে হলো নওরোজ। এখন নওরোজটা শুধু ইরানিদের উৎসব নেই, এটা এখন হচ্ছে আহ ইউএন থেকে, যেটা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ যেটাকে বলে, সেটা স্বীকৃতি পেয়েছে নওরোজ। তো এটা এখন একটা ইন্টারন্যাশনাল একটা ইভেন্ট। এটা এখন পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ পালন করে এবং এটা আসলে একরকম একটা সেকুলার উৎসবে পরিণত হয়েছে। যদিও ইরানের অনেক মানুষ এটাকে, বিশেষ করে যারা জরথুস্ট্র অনুসারী, জরথুস্ট্রিয়ান বা মুসলিম, তারা ধর্মীয়ভাবে এটা পালন করলেও অধিকাংশ মানুষ এটাকে সেকুলারলি পালন করে। তা আমরা নওরোজ নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। আহ যেটা আমি বলছিলাম, যে ক্যালেন্ডারের যে ব্যাপারটা, সেটা হলো যে আহ উমর খৈয়াম সেই সময়ে এই নওরোজের দিন থেকে, মানে এখন যেটা নওরোজ পালিত হচ্ছে, এই দিন থেকে হচ্ছে বর্তমান যে ক্যালেন্ডারটা, জালালি ক্যালেন্ডার, সেটা প্রচলন শুরু করেন। এবং এখানে আলোচনাটা গুরুত্বপূর্ণ এই কারণে যে এই ক্যালেন্ডারটা শুরু করেছিলেন তিনি ইকুইনক্সকে ব্যবহার করে। অর্থাৎ তিনি সেই সময়ে, উইদাউট এখনকার সময়ের আমরা এই ধরনের ক্যালকুলেশন করার জন্য কোডিং করি, প্রোগ্রামিং করি, কিন্তু মানে এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে হচ্ছে 1000 বছর আগে তিনি ইকুইনক্সের মোমেন্টটা তিনি বের করে ফেলেছিলেন, ঠিক যেই মুহূর্তে ইকুইনক্স, সেই হিসেবটা তিনি কষে বের করেছিলেন। আরেকটা বিষয় যেটা অমুক খানকে ডেডিকেট করা একটা উদ্দেশ্য, সেটা হলো যে আমার মানে ফার্সি শেখার
একটা মূল কারণ ছিল ওমর খৈয়াম এবং কাজী নজরুল ইসলাম। তো তিনি একে তো আমার প্রিয় কবি, এবং ইকুইনক্স নিয়ে পড়তে গিয়ে মনে হলো যে আচ্ছা, তিনি তো শুধু একজন কবি নন, একজন কবি জ্যোতির্বিজ্ঞানী, পোয়েট অ্যাস্ট্রোনট। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে আজকে ওমর খৈয়ামের একটা কবিতা দিয়ে শুরু করা যেতে পারে। তো আমি নওরোজের সাথে সম্পর্কযুক্ত একটা কবিতা এখানে পেলাম, কিন্তু সেটা একটু মানে মধ্যযুগের লেখা, এই জন্য আমি এটা ঠিক এখন আবৃত্তি করতে পারছি না। এটা আমি আসলে মডার্ন পোয়েট্রি কিছুটা আবৃত্তি করি, কিন্তু এটা আমি আসলে অনুবাদটা, আক্ষরিক অনুবাদটা আমি বলি যে এইটা হলো আহ মানে এমন মুহূর্তের কবিতা যে ভোরবেলা যখন প্রথম সূর্যের আলো ঘরের মধ্যে ঢোকে, যাদের জানালা পূব দিকে, ভোরের আলো প্রথম যখন ঢোকে, ঢুকে যখন ঘরের উপর ঘরের মধ্যে যখন প্রথম সূর্যের আলোটা দেয়ালের উপর পড়ে, কবিতাটা সেই মোমেন্টকে ক্যাপচার করছে। যদিও অমর খৈয়ামের কবিতা সাধারণত অনেক কি বলবো, কবিতা অনেক মেটাফরিক হয় আর কি। এই কবিতাটারও হয়তো অনেক মেটাফর আছে, ভিন্ন অর্থ আছে। যাই হোক, আম, এরপর আমরা শুরু করি যে হচ্ছে একে একে যে ইকুইনক্সটা আসলে কি। আর আমরা ওই বিষয়টা নিয়ে আরেকবার আলোচনা করব যে উমর খৈয়ামের ইকুইনক্সটা কিভাবে উনি ক্যালকুলেট করলেন, এবং নওরুজ, নওরুজের দিনে তিনি যে আহ, আহ, মানে ইকুইনক্স যেই সময়ে সেই মুহূর্ত থেকে যে হিসেব করলেন, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলাপ করব। তো খুব সহজ করে যদি বলি যে আমরা এটা মোটামুটি সবাই জানি যে হলো আহ ইকুইনক্স বা বিষুব যেটা, এই মুহূর্তটা হলো যে পৃথিবীর যে সূর্যের চারপাশে যে ঘুরছে, এমন একটা সময়, বছরে দুটো দিন, যেই সময়ে পৃথিবীর যে ইকুয়েটর আর সূর্যের সাথে সে একটা সমান্তরাল ভাবে অবস্থান করে। ফলে যেটা হয় যে সূর্যের আলো এই সময়ে মানে প্যারালালি হচ্ছে পৃথিবীর দিকে, একদিকে আলো দেয়, ফলে আহ মানে এই সময়টাতে দিন এবং রাতের পার্থক্যটা কম। আচ্ছা, পৃথিবী এখানে যেমন লক্ষ্মী ছেলের মতো, আমরা যদি স্লাইডটা দেখতে পাই, যেমন এখানে একদম সোজাসুজি হয়ে আছে, আসলে তো পৃথিবী এরকম লক্ষ্মী ছেলের মতো সোজাসুজি দাঁড়িয়ে থাকে না। আমরা জানি যে হলো এই অ্যাঙ্গেল যেটা, আমি জানি না এটা একটু এঁকে দেখানো যাবে কিনা, এই যে অ্যাঙ্গেল যেটা এখানে আছে, সেটা তো আমরা জানি যে হলো এখানে 23 ডিগ্রি, 23.5 ডিগ্রি আহ হেলে থাকে। এই হেলে থাকার কারণে মূলত দেখা যায় হলো কখনো উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে, কখনো দক্ষিণ গোলার্ধ হেলে থাকে। ফলে আমাদের যে ঋতু বৈচিত্র্য যেটা, সেটা আসলে হয় যেটা আহ, এখন যেমন আমাদের এখানে বসন্ত, অস্ট্রেলিয়াতে দক্ষিণ গোলার্ধে তো ঠিক তার উল্টোটা। অর্থাৎ আমরা এখন উদযাপন করছি এখানে আহ স্প্রিং ইকুইনক্স, কিন্তু তারা দক্ষিণ গোলার্ধে যারা আছে তারা এখন উদযাপন করছে অটাম ইকুইনক্স, ঠিক তার উল্টোটা। তো এইটা আমরা একটু জ্যামিতিক ভাবেও দেখবো যে হচ্ছে এক্স্যাক্টলি কি হয়, কিভাবে হচ্ছে আহ এই এই যে ইকুইনক্স যে পয়েন্টটা, সেটা আসলে ঠিক কোন মুহূর্তে কিভাবে ক্যালকুলেট করে, সেটা আমরা দেখবো। এরপর আমরা আরেকটা বিষয় বলি, সেটা হলো যে অনেক সময় আমরা এটা বলে ফেলি যে হচ্ছে ইকুইনক্সের দিন, যেই দিনটা ইকুইনক্স হয়, বিষুবের দিন, এই দিন হচ্ছে দিন রাত সমান হয়। আসলে যদি আমরা এভাবেই বলি যে একদম সমান হয়, যেটা হচ্ছে রনক পোস্ট দিয়েছিল একদম সমান হয়, আসলে ঠিক একদমটা বলাটা এক হিসেবে ঠিক নয়। কারণ এই দিনটা আসলে ঠিক পুরোপুরি দিন রাত 12 ঘন্টা 12 ঘন্টা করে সমান হয় না। কিছুটা মানে দিনের আলো বেশি হয়, বেশি থাকে। দিনের আলো বেশি হওয়ার কিছু কারণ আছে, সেই কারণগুলো আমরা একটু দেখি। যেমন সূর্যটা তো আসলে ঠিক স্টারের মতো না, মানে আমাদের কাছে তো পৃথিবী থেকে আমরা এটাকে একটা গোলাকার একটা থালার মতোই দেখি। তো সেইটার যখন ডুবে যায়, যখন ডুবতে থাকে, আমরা কিন্তু সেইটার আহ অনেকটা আলো কিন্তু ডোবার সময়ও কিন্তু আমরা দেখি। হ্যাঁ, এটার কারণটা আমরা আরেকটু ডিটেলসে দেখি যে রিফ্র্যাকশন যেটা আর কি, আমাদের যে অ্যাটমসফিয়ার, আমাদের অ্যাটমসফিয়ার তো প্রিজমের মতো মনে হয়।
তো ফলে যেটা হয় আমরা জানি যে প্রিজমের মধ্যে দিয়ে যখন আলো যায় আলোটা বেঁকে যায়। প্রিজম তো আলোটাকে বাঁকিয়ে দেয়। তো অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে যখন সূর্যের আলো প্রবেশ করে তখন আলোটা আসলে বেঁকে যায়। ফলে যেটা হয় যে সূর্য হয়তো ডুবে গেছে, সূর্যের যে আলোটা, কিংবা আরো সহজ করে বলি যে সূর্য ডুবে গেছে, হয়তো আমরা দেখতে পাচ্ছি যে ডান সাইডের ছবিটা যদি আমরা দেখি, সূর্য আসলে অনেকখানি ডুবে গেছে কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে আকাশে এখনো আছে, কিন্তু ওটা আসলে ঠিক রিয়েল সান না। আমরা যদি পরের স্লাইডটা দেখি, এই যে এখানে দুইটা আমরা হলো সূর্য দেখতে পাচ্ছি। তো সূর্য হয়তো ডুবে গেছে, হরাইজনের নিচে চলে গেছে, কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি যে সূর্য এখনো হরাইজনের উপরে আছে। এটা আমরা আসলে দেখতে পাচ্ছি হলো এই রিফ্র্যাকশনের কারণে, প্রতিসরণের কারণে। হ্যাঁ, এই এক্সপেরিমেন্ট গুলো তো আমরা করেছি ওই যে গ্লাসের মধ্যে পেন্সিল বা কলম দিয়ে যে আমরা যে এক্সপেরিমেন্ট গুলো করতাম স্কুলে থাকতে। তো এখানেও আসলে ব্যাপারটা ওরকমই কাজ করছে আর কি। তো এটা একটা গেল। আর এটাও যদি আমরা মানে এগুলো ছাড়াও আরেকটা পৃথিবীর একটা আন্ডার রেটেড মোশন আছে আমরা জানি, যে হচ্ছে প্রিসিশন যেটা। তো ওইটাকেও যদি আমরা কাউন্ট করি বা পৃথিবীর মোশনটাকেও যদি আমরা কাউন্ট করি, তবুও হিসেব করলে দেখা যায় যে হচ্ছে ডে লাইটটা আমরা আসলে বেশি পাচ্ছি রাতের থেকে। তো এটা সূক্ষ্মভাবে হিসেব করলে আসলে ঠিক দিন রাত একদম সমান হয় না, কিছুটা ডে লাইট আমরা আসলে বেশি পাই। তো আমাদের বলা উচিত যে ইকুইনক্সের দিন হচ্ছে আহ দিন রাত প্রায় সমান। একদম সমান বললে একটু সাইন্টিফিক ভাবে ভুল হয় আর কি। তো এই দিনটাকে আসলে আহ আমরা তো একটু আগে বললাম যে হলো এই মার্চের 19, 20, 21 এই সময়টাতে হলো উত্তর গোলার্ধে বসন্ত এবং দক্ষিণ গোলার্ধে আহ শরৎকাল। ঠিক উল্টোটা হয় যখন সেপ্টেম্বর মাস আসে। আমরা এটা দেখবো একটু পরে অ্যানিমেশন করে, যে হচ্ছে সেপ্টেম্বরে আবার হলো আমাদের এই সময় মানে এখানে হচ্ছে শরৎকাল, আবার দক্ষিণ গোলার্ধে বসন্তের শুরু হয়। তো নওরুজের মতো উৎসব পৃথিবীর বিভিন্ন দেশেই পালিত হয়। আহ, যেমন জাপানেও হলো ইকুইনক্সের সময়ে কিন্তু সরকারি ছুটি, অর্থাৎ জাপানে ওরা হেগান বলে একটা উৎসব পালন করে। সেটাও ওই ঠিক ইকুইনক্স কে মাথায় রেখে, যদিও এটা বৌদ্ধ ধর্মীয় একটা উৎসব, কিন্তু আহ এটাও ইকুইনক্সের দিনে। এবং এই দিনে জাপানে হলো এই দিন সরকারি ছুটি এবং ওরা 7 দিন যাবত এইটা হলো পালন করে আর কি। এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে আহ এরকম উৎসব পালিত হয় নওরুজকে কেন্দ্র করে। এরপর আমরা যদি, আচ্ছা এখানে আমি একটি ছবি রেখেছি, এটা হলো নওরুজ যেভাবে পালিত হয় আর কি। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে মানে এটা ওরা কিভাবে পালন করে এটা করার আর কি। তো ওরা যেটা করে, জাস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি একটু শেয়ার করছি। আহ ওরা যেটা করে সেটা হলো যে বিভিন্ন রকম আহ, জিনিস, অর্গানিক জিনিস আর কি, সেগুলো ওরা টেবিলের উপর রাখে। এটা বলা যেতে পারে যে হলো কেন আমরা যে যে কারণে পান্তালিশ খাই কতটা সেরকম, কিন্তু এটা ওরা করে মূলত কাইন্ড অফ এই দিনে, নবরোজের দিনে ওরা আশা করে যে প্রসপ্যারিটিটা আর কি, হ্যাঁ, যাতে ওদের মঙ্গল হয়। এই টাইপের কনসেপ্টকে মাথায় রেখে ওরা হলো টেবিলের উপর বিভিন্ন জিনিস রাখে, এবং জিনিসগুলো রাখার জন্য ওরা একটা আহ ব্যাপার ইয়ে করে, যে হলো দন্ত স দিয়ে শুরু, অর্থাৎ ফার্সিতে সিন যে অক্ষরটা, ওটাকে ওরা বলে হাফতে সিন। হাফত মানে হলো 7। তো হাফতে সিন মানে হলো 7টি সিন দিয়ে শুরু এমন জিনিস আর কি। তো কেন হাফতে সিন সেটা আমি জানি না, তবে ওরা যেগুলো রাখে সেগুলো হলো অর্গানিক জিনিস, যেগুলোর সাথে আসলে ন্যাচারের সম্পর্ক আছে। আহ এই এই যে এখানে ন্যাচারের সাথে সম্পর্ক আছে, এটা উম, বলার পর আমার মনে হচ্ছে এই যে পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে এই যে ইকুইনক্স এর দিনটা পালিত হচ্ছে মূলত বসন্তের শুরু, মানে তারা তো আসলে ঠিক ইকুইনক্স এর হিসেব করে পালন করছে না। আচ্ছা, 1 মিনিট আমি একটু
দুঃখিত। আশা করি আমাকে শোনা যাচ্ছে। আহ যেটা বলছিলাম যে নওরোজের মতো আমরা বাঙালিরাও যখন হলো, যারা বাঙালি হিন্দুদের মধ্যে আপনারা দেখবেন যে তারা যখন সনাতনীরা যে ধরনের তাদের যে সকল উৎসব আছে, বা তারা এই সময় যে বাসন্তী পূজা করে, বা এই ধরনের উৎসবে আপনারা দেখবেন যে তারা বিভিন্ন ফল তাদের দেবীকে বা দেবতাকে উৎসর্গ করে, বা ফসলের দেবীকে এই সময়ে এসে তারা উৎসর্গ করে। এগুলো করার মূল উদ্দেশ্য প্রাচীনকাল থেকে মানুষের, সেটা হলো যে ফসলের উর্বরতা। এখন আমাদের আধুনিক সময়ে এসে আসলে ঠিক ফসলের উর্বরতা নিয়ে চিন্তা আমাদের করবার দরকার হয় না, কারণ আমাদের পেশাটা আসলে ঠিক সরাসরি আহ ফসল কেন্দ্রিক না। আমাদের পেশাটা এখন অনেক বেশি ডাইভার্স হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন সরাসরি কৃষি ভিত্তিক নিজেদেরকে বলি না, কিন্তু এই যে ক্যালেন্ডার গুলো বা এই যে উৎসবগুলো যে পালিত হচ্ছে, এই সব কিছু আসলে কৃষিভিত্তিক সমাজের যে আহ কালচার, সেইটার আসলে রিফ্লেকশন। কেমন? আহ আমি একটু ক্যালেন্ডারের প্রসঙ্গে আবার যাই। ওমর খৈয়ামের প্রসঙ্গটাতে আবার যাই। ওমর খৈয়ামকে সেই সময় নতুন ক্যালেন্ডার করতে হয়েছিল কেন, এটা যদি প্রশ্ন করি। সেই সময়ের মানে ক্যালেন্ডার গুলো তৈরি করার জন্য আসলে হুকুম দেওয়া হতো। রাজারা সাধারণত রাজ দরবারে একজন অ্যাস্ট্রোনমার রাখতেন, অ্যাস্ট্রোনমিক্যাল বিভিন্ন প্রবলেম গুলো তাদের দিয়ে সলিউশন করে দিতেন। ওমর খৈয়ামকেও এরকম সেই সময়কার রাজা, ওনার নাম জালালউদ্দিন, তো যেহেতু ক্যালেন্ডারটার নাম জালালি ক্যালেন্ডার, বাদশাহের নাম বোঝাই যাচ্ছে জালালউদ্দিন। সাধারণত বাদশারা তাদের নিজেদের নামে ক্যালেন্ডার গুলোর নামকরণ করে। এবং ওমর খৈয়ামকে সেই সময় নির্দেশ দেওয়া হয়েছিল যে হচ্ছে এমন ভাবে ক্যালেন্ডারটা তৈরি করতে, যাতে হলো ওই যে খাজনা তোলার সুবিধাটা হয়। হ্যাঁ, তো বুঝে যাচ্ছে যে এটা হলো মানে ক্যালেন্ডারটা তৈরি করার উদ্দেশ্য হলো যে ফসলটা তোলার সাথে অ্যাডমিনিস্ট্রেশনের যে সম্পর্কটা, অর্থাৎ বাদশাহের দরকার খাজনা, কিন্তু ওইদিকে যারা ফসল ফলাচ্ছে কৃষক, তারা যে ক্যালেন্ডারটা ব্যবহার করবে তাদের সাথে যাতে মেলে, অর্থাৎ সরকারের হিসেবের সাথে স্টেটের হিসেবের সাথে যাতে ফসল যারা উৎপাদন করছে তাদের টাইমিংটা যাতে মেলে। মূলত এইটার গন্ডগোল হতো জন্যই আসলে এই যে ক্যালেন্ডার গুলো সংশোধন করতে হতো। প্রবলেম যেটা, সেইটা হচ্ছে মূলত সোলার ক্যালেন্ডার ভার্সেস লুনার ক্যালেন্ডার। আপনারা জানেন যে হিজরি ক্যালেন্ডার যেটা, সেটা আসলে লুনার ক্যালেন্ডার, অর্থাৎ সেইটা হলো চাঁদের হিসেবে মূলত হিসেব করা হয়। তো ওইটাতে যেটা হয়, বছরে 354টা দিন হয়। কিন্তু সোলার ক্যালেন্ডারে আমরা জানি যে হচ্ছে 365 ছেষট্টি, কারণ আমরা এটাই ব্যবহার করি, সোলার ক্যালেন্ডার। তো ওই যে দিনের যে কম বেশি, এটার কারণে আসলে ঠিক অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে অনেক সমস্যা হতো সেই সময়। কারণ যেই সময় ফসল তোলা হচ্ছে, যেই সময় আসলে ট্যাক্স নেওয়া দরকার, দেখা যাচ্ছে যে হলো স্টেট লুনার ক্যালেন্ডার ব্যবহার করার কারণে এক্সাক্ট টাইমে আসলে ঠিক সেখানে গিয়ে পৌঁছাতে পারছে না। হ্যাঁ, মানে তার একটা হিসেবের গোলমাল হচ্ছে আর কি। ঠিক একই সমস্যা হয়েছিল আমাদের বাংলা ক্যালেন্ডার করবার সময়। আমাদের বাংলা ক্যালেন্ডারের প্রবর্তনটা একই কারণেই হয়েছে। মানে প্রবর্তন ঠিক ঠিক একই কারণে হয়েছে বলা যায় না। বাংলা ক্যালেন্ডার নিয়ে অনেক বেশি বিতর্ক আছে, কারণ কার সময় থেকে এটা প্রবর্তন হয়েছে এটা নিয়ে আর কি বিতর্ক আছে আর কি। বাংলা ক্যালেন্ডারের যেমন উমর খৈয়ামের মতো কেউ এখানে ছিল না, এমনটা বলা যায়। যেমন হচ্ছে আহ এটা বলা, অনেক সময় বলা হয় যে হলো সপ্তদশ শতক থেকে এটা প্রচলিত, আবার অনেক সময় বলা হয় যে না, মুঘল আমল থেকে এটা প্রচলিত হয়েছে। যাই হোক, বাংলা ক্যালেন্ডারটাও যেমন সৌর ক্যালেন্ডার, জালালি ক্যালেন্ডারটাও সৌর ক্যালেন্ডার। মূলত এই সৌর ক্যালেন্ডারে শিফট করবার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে ওই যে বছরে 365 দিন, আর যাতে ফসল তোলার সাথে ফসলের সাথে যাতে সম্পর্কটা যাতে অ্যালাইন করে, সেই জন্য। আর চন্দ্র ক্যালেন্ডারটা আসলে ঠিক আহ আমাদের সাথে আসলে ঠিক যেত না, আমাদের এই অঞ্চলের সাথে বা কৃষি ভিত্তিক সমাজের সাথে আসলে যেত না। তো বেদুইনদের সাথে যায়, কারণ বেদুইনদের হিসাবটা আসলে আলাদা। ঠিক আছে, তো যাই হোক, এটা গেল ক্যালেন্ডারের হিসাব। তারপরে আরেকটা বিষয় এখানে বলি, সেটা হলো যে ওমর খৈয়াম তিনি সেই সময় যেটা করেছিলেন যে হচ্ছে ক্যালেন্ডারটা শুরু করবার জন্য তিনি এই ইকুইনক্সটাকে তিনি স্ট্যান্ডার্ড হিসেবে ধরেছিলেন। এবার আমরা আসি হলো, আচ্ছা আমি একটু নওরোজের কথা বললাম, নওরোজের দিন হচ্ছে তারা এই যে হাফতেসিন উৎসব পালন করে। এই যে জাপানে হিগান উৎসব, এটাও ওরা হলো ঠিক ইকুইনক্সের দিন পালন করে, এটা তাদের
সেই সময়টা ট্রেডিশনাল কিছু খাবার। আমরা একটু জ্যামিতিটা দেখি ইকুইনক্সের, যে এক্স্যাক্টলি ইকুইনক্স পয়েন্টের নোটটা আসলে কোথায়। সেটা হচ্ছে যে এই যে পৃথিবীর যে ইকুয়েটর, এই যে সাদা রঙের যেটা দেখা যাচ্ছে ইকুয়েটরটা এখানে, এই ইকুয়েটরটাকে যদি আমরা একটু স্পেসের দিকে এক্সপ্যান্ড করি, তাহলে আমরা পাবো হলো সেলেস্টিয়াল ইকুয়েটর, এইটা। কেমন? তো এই যে প্লেনটা, এই যে তলটা, এটা জাস্ট আমরা মনে রাখি। আর আরেকটা হলো সূর্যের যে চলার পথ যেটা আমরা দেখি, এই যে ইকুলিপ্টিক। কেমন? এই ইকুলিপ্টিকটা যদি আমরা একটু হিসেব করি, এই দুইটা তল, এই দুইটা তল যেখানে মিলিত হয় বছরে, হলো এই যে দুইটা জায়গায় ঠিক কমন পয়েন্ট আর কি মিলিত হয়। তো এই পয়েন্টটাকেই আসলে আমরা বলি হলো ইকুইনক্স। তো একটা হলো মার্চ ইকুইনক্স, যেটা মার্চে মিলিত হয়, আর একটা হলো সেপ্টেম্বর ইকুইনক্স, যেটা সেপ্টেম্বরে গিয়ে মিলিত হয় আর কি। তো মার্চ ইকুইনক্স কে আমরা উত্তর গোলার্ধে হচ্ছে স্প্রিং ইকুইনক্স বলছি, বা বসন্ত বিষুব বলছি। এরপরে আহ আমরা এটাকে যদি, হ্যাঁ, এটা আসলে সেম আরেকটা ডায়াগ্রাম বোঝানোর জন্য। সো মার্চ ইকুইনক্সটা আসলে ঠিক এই জায়গাটাতে হবে। আচ্ছা, এইটা বলার আগে আমি আরেকটা জিনিস দেখাই। আমি একটা সিমুলেটর দেখাই আর কি। এই সিমুলেটরটা মজার মনে হয়েছে, এটা দিয়ে ভালো ভালো করে দেখানো যাবে, মানে ভালো করে বোঝানো যাবে আর কি। তো আশা করতেছি এটা ফুল স্ক্রিন দেখা যাচ্ছে। এই যে নিচে যদি খেয়াল করেন আপনারা, দেখবেন যে হচ্ছে এখানে বছরের টাইম লাইনটা দেওয়া আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তো আমি এটাকে যদি মার্চে নিয়ে যাই, মার্চের কাছাকাছি, আর এই যে ডান সাইডে আমরা যদি দেখি, হ্যাঁ, ডান সাইডে আমরা যদি দেখি, তাহলে আমরা এই যে এইটা, এই অংশটা দেখলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে সূর্যের আলোর সাথে কিভাবে হচ্ছে প্যারালাল হচ্ছে মার্চ মাসে, কিন্তু বছরের অন্যান্য সময়ে আসলে ঠিক এভাবে প্যারালাল হবে না। মার্চে আসে, আমি মার্চ থেকে হলো সরিয়ে বছরের অন্য কোনো সময় নিয়ে যাচ্ছি। এখন দেখুন, এখন কিন্তু সান রেটা কিন্তু প্যারালাল হচ্ছে না, এটা কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে উত্তর গোলার্ধ থেকে অনেক বেশি পড়ছে। তো বোঝা যাচ্ছে যেটা আসলে আমাদের সামার সিজনের। তারপর এটা যখন সিজন চেঞ্জ হবে, তো বছরে এই যে একটা সময় মার্চে এবং হলো সেপ্টেম্বরে ইকুইনক্স পয়েন্টে যখনই আসে, তখনই দেখা যায় যে হলো ঠিক সান রেটা প্যারালেলি করছে, অর্থাৎ ইকুইনক্স পয়েন্টে চলে আসছে, অর্থাৎ ওই যে দুইটা প্লেন যেটা আমি দেখালাম, সেই দুইটা প্লেন আসলে ঠিক মিলিত হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, আবার আচ্ছা, এটা দেখি স্টেলারিয়াম দিয়ে দেখানো যায় নাকি। আচ্ছা, সেম জিনিসটা আমরা স্টেলারিয়াম দিয়ে একটু দেখি। এই যে স্টেলারিয়ামের, আমরা যদি হচ্ছে এই যে পয়েন্টটা যেখানে হলো ইক্লিপ্টিক লাইন আর হলো ইকুয়েটর দুটো যেখানে মিলিত হয়েছে, সেই পয়েন্টটাই হচ্ছে ইকুইনক্স। এবং আমরা যদি হচ্ছে ডেটটা যদি মার্চের 20 তারিখে দেই, তাহলে কি হয় দেখা যায় যে হলো এটা একদম, এই যে এখন আছে হলো 22 তারিখ। আচ্ছা, এটা একটু জুম আউট করি। 23 তারিখটা আছে, এই যে 20 তারিখ দিয়েছি। এখন সূর্য অবস্থান করছে একদম ইক্লিপ্টিক লাইন আর হলো ইকুয়েটরের একদম মিলিত পয়েন্ট। তো এমন একটা অবস্থান, এখান থেকে আমরা যদি পৃথিবী থেকে সূর্যটাকে দেখি, তাহলে এটা আসলে ঠিক প্যারালালি অবস্থান করতেছে, অর্থাৎ পৃথিবীর যে
এক্সিস, এটার সাথে প্যারালালি আলোটা পড়বে আর কি, সূর্যের আলো। কেমন? অর্থাৎ উত্তর গোলার্ধ মানে দিন রাত এই ক্ষেত্রে আসলে সমান হবে, প্রায় সমান হবে। আমরা যদি এই ডেটটা যদি চেঞ্জ করে দিই, যদি হচ্ছে মার্চ থেকে এটাকে সরিয়ে যদি এপ্রিল মেতে দিয়ে দিই, তাহলে দেখবেন যে এটা ইকুইনক্স থেকে অনেকখানি দূরে সরে গেছে। হ্যাঁ, এই সময় আমরা একটু টাইমটা একটু চেঞ্জ করে দিই। এই যে সময়ের সাথে সাথে সূর্যের গতিপথ পরিবর্তিত হচ্ছে, কিন্তু এটা কিন্তু ওই ইকুইনক্স পয়েন্টের সাথে যাচ্ছে না। তো ইকুইনক্স পয়েন্টে বছরে দুইবার শুধু মিলবে। একটা হচ্ছে এই যে মার্চের 20 তারিখে, আরেকটা হচ্ছে সেপ্টেম্বরে। তো এইটা হচ্ছে আমরা স্টেলারিয়াম দিয়ে দেখলাম। তো আমরা আবার একটু স্লাইডে আসি। আচ্ছা, আমি ওই যে ক্যালেন্ডারের প্রসঙ্গটাকে আরেকবার আসি। সেটা হলো যে এই যে পিৎজা স্লাইস গুলো দেখতে পাচ্ছি না, এইটা হচ্ছে যে ইকুইনক্স পয়েন্ট। তো হালকা করে দেখালাম, যদি আপনারা না বুঝে থাকেন কোনো সমস্যা নেই। আমাদের আরেকটা প্রিমিয়াম সেশন আছে, সেটাকে আমরা বলি আব্দুল জব্বার ওয়ার্কশপ, অ্যাস্ট্রোনমি ওয়ার্কশপ। তো সেইটাতে একটা সেশন থাকে, সেখানে আমরা হচ্ছে একদম হ্যান্ডস অন অ্যাক্টিভিটি দিয়ে দেখাই অ্যাস্ট্রোনমিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তো সেইখানে আমরা হচ্ছে এটা নিয়ে ডিসকাস করছি। খুব শীঘ্রই আসছে আব্দুল জব্বার ওয়ার্কশপ, আপনারা সেখানে যুক্ত হবেন। এইটা থেকে বলি যে ক্যালেন্ডার তৈরি করার ক্ষেত্রে যেটা করা হতো, অর্থাৎ ইকুইনক্সটাকে হচ্ছে অমর খৈয়াম ব্যবহার করলেন। তিনি সেটাকে স্ট্যান্ডার্ড ধরে সেখান থেকে হলো যে কাউন্ট করা শুরু করলেন, বছরের প্রথম দিন হবে ইকুইনক্স থেকে। এইটা আসলে একটা বড় মাইলফলক ছিল, কারণ এই জন্যই আসলে নরুজটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যে এটার সাথে অ্যাস্ট্রোনলজি ইন্টারসেকশনটা আসলে এইখানে আমি করতে পারছি। যে নওরুজ আসলে শুধুমাত্র একটা বিশেষ একটা দেশের কালচার না, এটা আসলে কাইন্ড অফ ইউনিভার্সাল একটা কালচার। আমি এটা মানে ইকুইনক্স এমন একটা পয়েন্ট, এটা আসলে ঠিক পৃথিবীতে না, এটা বলা যায় ইউনিভার্সাল একটা ইভেন্ট, অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট, একটা কসমিক ইভেন্ট বলা যায়। তো সেইটাকে স্ট্যান্ডার্ড ধরে কিন্তু একটা অ্যাস্ট্রোনমিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমও হয়ে গেছে। তো এরকম একটা চমৎকার কাজ একজন অ্যাস্ট্রোনমার 1000 বছর আগে কিন্তু করেছিলেন। কেমন? তো ইকুইনক্স কে স্ট্যান্ডার্ড ধরার আগে কি করা হতো? তখন যেটা করা হতো সোলার ক্যালেন্ডারের ক্ষেত্রে, সূর্যের যে গতিপথ আমরা দেখলাম, যে আমরা যে ইয়েটা দেখি পৃথিবী থেকেই, যদি আমরা যেভাবে দেখি যে সূর্যের যে চলার পথ, সূর্য যখন চলে তখন কিন্তু সে বিভিন্ন আহ কনস্টেলেশন কে হচ্ছে পাস করে, তাই না? যেমন এই যে টরাস, জেমিনাই, ক্যান্সার, এগুলো হচ্ছে এক একটা কনস্টেলেশন। আমরা এখানে পিক্সেলাইজ করেছি এই জন্য যে আমরা বোঝানোর জন্য যে বছরে সূর্য এরকম 12টা কনস্টেলেশনকে হচ্ছে সে পাস করে, এবং প্রতিটা কনস্টেলেশন আসলে এখানে এক একটা মান্থ কে রিপ্রেজেন্ট করতেছে আর কি। হ্যাঁ, 12টা মাসে আমরা ভাগ করতে পারি এইভাবে। আর লুনার ক্যালেন্ডারের ক্ষেত্রে যেটা করা হয়, যে চাঁদের যে হচ্ছে আহ শুক্ল পক্ষ আর কৃষ্ণ পক্ষ যে হিসেবটা, সেটা করা হয়, যে হলো তার ডে কাউন্ট করা হয় আর কি, চাঁদের যে কোয়ার্টার সেইটার হিসেবে আর কি। তো সেইটার থেকে হচ্ছে এই সোলার ক্যালেন্ডারটার হিসাবটা বেটার জন্য দেখা যায় যে আমরা যে ক্যালেন্ডার গুলো এখন ব্যবহার করি সবই আসলে সোলার ক্যালেন্ডার। তো ইকুইনক্স কে ব্যবহার করার আগে সাধারণত হচ্ছে ব্যবহার করা হতো হচ্ছে এই এই হিসেবটা, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ বিভিন্ন কনস্টেলেশনের মধ্যে দিয়ে যে সূর্য যেত, সেইটাকে আসলে হিসেব করে বের করা হতো যে এই বছরের এই সময়ে সূর্য হচ্ছে কোন কনস্টেলেশন দিয়ে যাচ্ছে। এইটার হিসেবে হচ্ছে সাধারণত ক্যালেন্ডার গুলো তৈরি করা হতো। যেমন ইকুইনক্স এর সময়ে সূর্য হচ্ছে এই যে অ্যারাস, এটার উপর দিয়ে যায় আর কি, এইখানে অবস্থান করে, অর্থাৎ এখনো এইটাতে অবস্থান করছে। এইখানে আরেকটা স্লাইড, আচ্ছা এটাও হলো ইকুইনক্স কে রিপ্রেজেন্ট করছে। যাই হোক, আমার আসলে স্লাইড এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ আজকের সেশনে উপস্থিত থাকার জন্য। কারো যদি কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড,
তাহলে করতে পারেন। হ্যালো। আমাকে কি শোনা যাচ্ছে? জি, সোহান ভাই আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমরা হ্যান্ড রাইজ করে মাইকটা আনমিউট করে বলতে পারি। প্রশ্ন না থাকলেও সমস্যা নেই। হুম, ঠিক আছে। ঠিক আছে। রৌনক, তোমাদের কি হচ্ছে আর কোনো হচ্ছে পার্ট আছে এটার পরে, নাকি হচ্ছে এইটাই শেষ? জি, আজকে যদি কারো প্রশ্ন না থাকে সেক্ষেত্রে আজকের সেশনটা এখানেই শেষ। আর আমি হলো সোহানুর রহমান ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে তিনি এই ঈদের ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিতে পারার আহ, জন্য। ঈদের তো ব্যস্ততা শুধু না, আমার আরেকটা ব্যস্ততা হলো যে আজকে আমার বোনের বিয়ে। তো ওয়াও, বোনকে শ্বশুর বাড়ি বিদায় করে তারপর এখানে বসেছে, তো আমি তো ফার্স্ট বলেছি, এই জন্য দুঃখিত। বাট আমি যেহেতু তোমার সাথে আমার একটা কন্ট্যাক্ট হয়েছে, তারপরও চেষ্টা করলাম আজকে থাকার। ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিয়েও ছোট করা উচিত না। তো আচ্ছা, যেহেতু আজকে আমাদের আর কোনো প্রশ্ন নেই, তো আমরা আজকে এখানেই হলো বিদায় জানাতে পারি। আর যেহেতু এটা আমাদের নকবিডি বাংলাদেশের পক্ষ থেকে ইকুয়াল যে ডেটা পালন করা হচ্ছে সারা বিশ্বব্যাপী, সেটারই আমরা বাংলাদেশে পালন করার চেষ্টা করতেছি। আর এখানে একটা বিষয় এখানে বলা যায় এক্সট্রা করে যে উম, আমরা যেহেতু এবার অফলাইনে কোনো কার্যক্রম রাখতে পারি নাই রোজাই ও ঈদের জন্য, তো আমরা অনলাইন সেশনটাকে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছি এবং অনলাইনে কার্যক্রমগুলোকে এখন প্রায়োরিটি দিচ্ছে এই ইকুয়াল ডে উপলক্ষে। আর আমার আর তেমন কিছু বলার নেই আজকে, যেহেতু কোনো প্রশ্ন নেই, এখানেই শেষ হচ্ছে। সবাইকে বিদায়। আল্লাহ হাফেজ।